আমার ধারণা যে উনি বোধহয় নিজের ক্ষমতা আপনার ক্ষমতার সাথে গুলিয়ে ফেলছেন এবং আপনার সাথে নিজেকে সমকক্ষ মনে করছেন। ইয়োর অনার, আমার বিপক্ষীয় বন্ধু প্রথম থেকেই আমাকে বিরোধিতা করার জন্য অপমানের পথ বেছে নিয়েছে। আমি তার ভাষার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। না, প্রতিবাদ তো করাই যায় ইয়োর অনার, কিন্তু আমি তো অপমানজনক সেরকম কিছু বলিনি। আমি শুধুমাত্র ওনাকে ধরিয়ে দিয়েছি যে এই কেসটা এখন আপনার সামনে বিচারাধীন এবং বিচার হওয়ার আগেই আমরা কাউকে অপরাধী বলে ধরে নিতে পারি। উনি যে ব্রিফিংটা দিলেন সেই ব্রিফিংয়ে কিছু প্রশ্ন আমার আছে, আমি সেই ভুলগুলো একটু ধরিয়ে দিতে চাই আপনার পারমিশন পেলে স্যার। নো, আপনার এখন ভুল ধরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইয়েস, ইউ মে প্রসিড। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যে আমার উপর ভরসা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আসামি রণজয় চ্যাটার্জিকে ডাকা হোক। মিস্টার রণজয় চ্যাটার্জিকে কাঠগড়া আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক যা যা বলেছি সেভাবেই কথা বলবেন। আর যদি কখনো মনে হয় যে প্রশ্নগুলো জটিল, এড়িয়ে যাওয়াই ভালো। বলবেন জানি না। অল দ্য বেস্ট। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মন দেখেছেন স্যার, প্রথমেই একটা মিথ্যে শপথ পাঠ করলো, যদিও ওকে আজ সারাটা দিন প্রত্যেকটা কথা মিথ্যেই বলতে হবে। ওর বাঁচার কোনো পথ নেই এমন, যত বড় লয়ারই ধরুক না কেন ও কিছুতেই বাঁচতে পারবে না। যেভাবে চারপাশ থেকে আটকেছে না, এই চক্রবর্তী থেকে বেরোতে পারবে না। আমি তোমাকে বলে দিলাম। রূপকথা দিয়ে টুকলুদা, দাদা ভাই সবাই এসেছে তো আজ, কিন্তু দেখো আমার সঙ্গে ওরা ভালো করে কথাও বলল, সেটা খেয়াল করেছে। এটাই তো স্বাভাবিক, তুমি তো এটাই ভেবেছিলে। হ্যাঁ স্যার, ভেবেছিলাম। দেখুন, ওরা এখন যেটা ভাবছে সেটা ঠিকই। আমার তো এখন মনে হচ্ছে মাঝখানে যে ওরা আমার প্রতি সিম্প্যাথেটিক ছিল সেই সবটাই লোক দেখানো। তাও হয়তো নয়, আবার এটাও ঠিক যে ওরা নিশ্চিত বুঝতে পারছে যে ওদের ছেলে শাস্তি পাবে, সেটাও হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না। রণর চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? কিন্তু সেটাও নিজের জন্যই হয়েছে। যার জন্যই হোক না কেন, ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ইমন বলেছিল, আমি ইমনকে সাপোর্টও করেছিলাম। আমি ভাবিনি যে সত্যি সত্যি কেসটা কোর্টে গড়াবে। তাই যদি হয় তাহলে তো ইমনের ডিভোর্সটা দেওয়ার কোনো দরকার ছিল না। মানে জানি না, একটা কথা এমন ভেবে দেখেন রূপকথা, ডিভোর্সটা এখন করেই ফেলেছে, তখন আর ওর কথার বিশেষ কোনো দাম থাকবে কি? আপনার নাম? স্যার, আপনার পারমিশন থাকলে আমি কি ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারি? হ্যাঁ পারেন, নিন আপনি জিজ্ঞাসাবাদ করুন। থ্যাংক ইউ। আপনার নাম? রণজয় চ্যাটার্জি। কতদিন আগে ইমন মুখার্জিকে বিয়ে করেছিলেন? 3 বছর। সম্পর্ক কেমন ছিল আপনাদের? ভালো। আপনি ইমন মুখার্জির সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলেন? আমি ইমনের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি।
আলবাত করেছেন। আপনার এত দুঃসাহস যে আপনি এইখানে দাঁড়িয়ে নিজের পুরো দোষটাকে অস্বীকার করতে চাইছেন। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে এইভাবে অপমান করা হচ্ছে, আমি তার বিরোধিতা করছি। এই সাক্ষ্য প্রমাণে আমার কোনো বিশ্বাস নেই। দয়া করে আমার বন্ধুকে একটু ভদ্রভাবে প্রশ্ন করতে বলা হোক। আমি কিভাবে জিজ্ঞাসাবাদ করব সেটা আমি আপনার কাছ থেকে শিখবো না। প্রয়োজন পড়লে শিখতে হবে ম্যাডাম। আমার সামনে আপনি আমার ক্লায়েন্টের সাথে এইভাবে কথা বলতে পারেন না, অসম্মান করতে পারেন না, আমি করতে দেবো। প্রসিড। সরি ম্যাম। থ্যাংক ইউ। বলুন, ইমন মুখার্জির সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা কেন করেছিলেন? আমি ইমনের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আলবাত করেছেন। না, আমি করিনি। সারা পৃথিবী জানে আপনি করেছেন। আমি জানি আমি করিনি। তাহলে এই শ্রুতি বলে মেয়েটি আপনার জীবনে এলো কি করে? তার সঙ্গে ইমনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মধ্যে কোনো সম্পর্ক নেই। There you go. এই রণজয় চ্যাটার্জি প্রথম থেকেই নিজেকে মিথ্যের বাতাবরণে ঢেকে রাখতে চাইছেন। উনি শপথ নিয়েও একটা সত্যি কথা বলছেন না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যান। আপনি ওকালতি করার ছাড়পত্র পেয়েছেন ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি যথা ইচ্ছা আমার মক্কেলকে অসম্মান করবেন। ইওর অনার, আমার বন্ধু এখনই বলে দিচ্ছে যে আমার মক্কেল মিস্টার রণজয় চ্যাটার্জি বিশ্বাসঘাতকতা করেছেন ইমন মুখার্জির সাথে। যদি এখনই কনক্লুশনে পৌঁছে যায় তাহলে তো এই বিচার, এই প্রমাণ, এগুলোর কোনো মানে থাকে না ইওর অনার। আমি আপনাকে বলছি যে আমার মক্কেল একদম বিশ্বাসঘাতকতা করেননি, এবং আমার বক্তব্যের সপক্ষে আমার যে প্রমাণগুলো আছে সেগুলো আমায় হাজির করার পারমিশন দেওয়া হোক ইওর অনার। আপনার কথা আপনি পরে বলবেন, প্লিজ। আপনি প্রশ্ন করুন। রণজয় চ্যাটার্জি, আপনি যেদিন জঙ্গলে অপারেশন কন্ডাক্ট করতে গিয়েছিলেন সেদিন আপনার উদ্দেশ্যটা ঠিক কি ছিল? অপারেশন করা। ওয়েল, তাহলে পুরনো বন্ধুকে দেখে আপনি বন্দুক নামিয়ে নিয়েছিলেন কেন? সেই সময় সেই জায়গায় ম্যাডাম আপনি উপস্থিত ছিলেন না, তাই আপনি জানেন না ঠিক কি পরিস্থিতিতে কিভাবে আমি হাতের বন্দুক নামিয়ে নিতে বাধ্য হয়েছিলাম। আমি স্বীকার করি দিলাম, আমি যখন ওখানে কানাইয়াকে ধরতে যাই আর চোখের সামনে দেখি কৃষ্ণময় দাঁড়িয়ে আছে, যে আমার কলেজ জীবনের পুরনো বন্ধু, আমি খানিকক্ষণের জন্য হলে বিবল হয়ে পড়েছিলাম। আর আমার সেই দুর্বল মুহূর্তের সুযোগ নেওয়ার চেষ্টা করে কৃষ্ণময়। তখনই আমার সিনিয়র অফিসার কৃষ্ণময়কে শুট করে। বেশ, তারপর তো আপনার টিম ওখান থেকে ফিরে এসেছিল, আপনার অফিসাররা চলে এসেছিলেন, আপনি ফেরেননি না। কেন ফেরেননি? আমার মনে হয়েছিল আমার ওখানে থাকা দরকার। কেন সেরকম মনে হয়েছিল? না মানে আপনি তো সেখানে অফিসিয়াল কাজে গিয়েছিলেন। কারণ কৃষ্ণময়কে যখন শুট করা হয়, তারপর কৃষ্ণময়ের সঙ্গে আমার যখন শেষ কথাগুলো হচ্ছিল, তখন কৃষ্ণময় আমাকে বলে আমি যেন তার স্ত্রী এবং আসন্ন সন্তানকে দেখি। আর একজন মৃত্যু পথযাত্রীর কথা শুনে আমার মনে হয়েছিল তার স্ত্রীর সঙ্গে আমার একবার দেখা করা উচিত। আর তাই কৃষ্ণময় স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়ে আপনি তাকে নিয়ে হোটেলে উঠেছিলেন, তাই তো? আমি আবার আপনাকে সাবধান করছি, আপনি আমার ক্লায়েন্টের সাথে এইভাবে কথা বলতে পারেন না, অপমান করতে পারেন না, এরকম কোনো অধিকার আপনার নেই। আমি আপনার ক্লায়েন্টকে না অপমান করেছি না অসম্মান করেছি, যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করছি। স্যার, আমার কাছে প্রমাণ আছে যে সেদিন তারা দুজনে একই হোটেলে ছিলেন, স্বামী স্ত্রীর পরিচয়, এবং তার পরের দিন আরেকটি হোটেলে তারা ওঠেন এবং সেখানেও স্বামী স্ত্রীর পরিচয় তারা ছিলেন। আমার কাছে প্রমাণ আছে, আমি সেগুলো আপনাকে দিচ্ছি। আপনার আর কিছু প্রশ্ন করার আছে? নো স্যার, আজকের মতো আমি আমার প্রশ্ন এখানেই শেষ করছি। ধন্যবাদ। কুসুম দোলা কুসুম দোলা